বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ হৃদয়স্পর্শী কাহিনী, যা বাংলাদেশের রাজশাহী জেলার এক নির্জন গ্রামে ঘটে গিয়েছিল। পদ্মা নদীর তীরবর্তী সেই গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো কাঁচা রাস্তার ঠিক আগে দাঁড়িয়েছিল একটি ছোট্ট সাদামাটা কুঁড়েঘর। সেই কুঁড়েঘরটিতে একা বাস করতেন এক তরুণী বিধবা নারী। গ্রাম থেকে সামান্য দূরে অবস্থিত হওয়ায় সেখানে শিশুদের উচ্ছল চিৎকার শোনা যেত না। সন্ধ্যার আজানের মধুর ধ্বনিও স্পষ্টভাবে পৌঁছত না। শুধুমাত্র পদ্মা নদীর আর্দ্র বাতাস আর গ্রামবাসীদের আজেবাজে গুজবই সেখানে পৌঁছত, যা বাতাসের চেয়েও অনেক দ্রুত ছড়িয়ে পড়ত চারপাশে। আমাকে শুধুমাত্র এক রাতের জন্য আশ্রয় দিন, সকাল হওয়ার সাথে সাথেই আমি এখান থেকে চলে যাব। বাবা, আমি তো এই বাড়িতে একা থাকি, এই ঘরে অন্য কারো থাকা মুশকিল। আমি দরবেশ, আমাকে সন্দেহ করো না, আমার সংস্কারই আমার ধর্ম। কিন্তু দুনিয়া কি ভাববে? লোকে আমাকে সন্দেহ করবে, আঙুল তুলবে। আমার ওপর ভরসা করো, শুধু আজ রাতটুকুরই তো ব্যাপার। ঠিক আছে বাবা, আপনি কুঁড়েঘরের ভেতরে আসুন, আল্লাহর উপর আমার ভরসা আছে। তার বয়স খুব বেশি হয়নি, মাত্র ২৫ থেকে ৩০ বছরের মধ্যেই ছিল। চেহারা সুন্দরী ছিল, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে এখন হাসির পরিমাণ কমে গিয়েছিল, আর নিস্তব্ধতা অনেক বেশি দেখা যেত। স্বামী মারা গিয়েছেন খুব বেশি বছর হয়নি। হঠাৎ আসা এক অসুখ, আর তার সাথে সাথেই হঠাৎ করে চলে গেল তার পুরো পৃথিবী। সেই দিনের পর থেকে গ্রাম তাকে শুধু বিধবা বলল না, গ্রাম তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছিল। তার প্রতিটি চুপ করে থাকার পেছনে প্রশ্ন ছিল, প্রতিটি হাসিতে ছিল সন্দেহ। কেউ বলল এত কম বয়সে একা থাকে, কেউ ফিসফিস করল সুন্দরী তো, একটু বেঁচে থাকা দরকার। আর সে প্রতিদিন এই সব কিছুর মাঝে নিজের কুঁড়েঘরের ভেতর নিজেকে গুটিয়ে নিত। সন্ধে নামতেই সে ভেতর থেকে দরজা বন্ধ করে দিত, প্রদীপ জ্বালাত আর নিজের সাথে কথা বলতে লাগত। কারণ এখন সেটাই ছিল তার সবথেকে নিরাপদ আশ্রয়। সেই রাতেও কিছু এমনটাই ছিল। আকাশে মেঘ ছিল, ঠান্ডা বাতাস কুঁড়েঘরের ফাটল দিয়ে ভেতরে আসছিল। সে উনুনে জল বসিয়ে নিজের জন্য একটু চা বানাচ্ছিল, ঠিক তখনই ঠক ঠক দরজায় হালকা টোকা পড়ল। সে চমকে উঠল। এই সময়ে এত রাতে তার দরজায়? বুক ধরফর করতে লাগল। সে উনুন নিভিয়ে দিল এবং কোনো শব্দ না করে দরজার কাছে পৌঁছল। কে? তার কণ্ঠস্বর কেঁপে উঠল। বাইরে থেকে একটি ক্লান্ত শান্ত আওয়াজ এলো, বেটি। সে এক মুহূর্তের জন্য থমকে গেল। বেটি? শুধু এক রাতের জন্য আশ্রয় দাও, সকাল হলেই চলে যাব। সে দরজার ছোট ফাটল দিয়ে উকি দিয়ে দেখল, বাইরে একজন দরবেশ দাঁড়িয়ে আছেন। ছেঁড়া পুরনো কাপড়, পায়ে চটিটাও ঠিকমতো নেই। চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। সে কিছুক্ষণ কিছু বলতে পারল না। তার কানে শুধু একটি শব্দই প্রতিধ্বনিত হচ্ছিল, বেটি। কত বছর হয়ে গেছে কোনো পুরুষের মুখ থেকে সেই শব্দটি শোনেনি। না কেউ তাকে বেটি বলেছে, না কেউ তাকে মাথা নিচু করে দেখেছে। সবাই হয় সন্দেহের চোখে দেখেছে, নয়তো দূরত্ব বজায় রেখে। তার মন ভেতরে ভেতরে লড়াই করতে লাগল। গ্রামের মানুষের কথা মনে পড়তে লাগল, মানুষের দৃষ্টি, আগামীকালের ফিঁসফাঁস। যদি কেউ দেখে ফেলে, যদি কেউ কিছু বলে দেয়, তার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। কিন্তু তারপর সে দরবেশের দিকে তাকাল। তিনি মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। না কোনো লালসা, না কোনো তাড়াহুড়ো, শুধু শীতে কাঁপতে থাকা একজন মানুষ। সে চুপচাপ দরজা খুলে একপাশে সরে দাঁড়াল। ভেতরে আসুন, সে ধীরে থেকে বলল। দরবেশ চোখ তুলে তাকে দেখলেন এবং খুব ধীর গলায় বললেন, আল্লাহ মঙ্গল করুক বেটি। সেই শব্দে কোনো লোক দেখানো ভাব ছিল না, কোনো চাল ছিল না, ছিল শুধু আপনত্ব। তিনি কুঁড়েঘরের এক কোণায় চুপচাপ বসে পড়লেন। মহিলা তাকে একটি পুরনো চাদর দিল এবং নিজে অন্য পাশে গিয়ে বসল। মাঝখানে অনেক নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা ভীতিজনক ছিল না। তবুও সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। কখনো বাইরের বাতাসের শব্দ শুনছিল, কখনো গ্রামের মানুষের কথা মনে করছিল, আর কখনো কখনো শুধু সেই একটি শব্দের কথা ভাবছিল, বেটি। সে পাশ ফিরল, চোখ বন্ধ করল। মনে একটা প্রশ্ন বারবার জাগছিল, মানুষের ওপর ভরসা করা কি সত্যি ভুল হতে পারে? রাত কখন কেটে গেল সে টেরই পেল না। কুঁড়েঘরের ভেতর জ্বলতে থাকা প্রদীপ কখন নিভে গেল তাও মনে রইল না। শুধু এতটুকু মনে ছিল যে চোখ বন্ধ করার সময় হৃদয়ে এক অদ্ভুত ভয় বসেছিল। ভয় কোনো অঘটনের নয়,
ভয় সমাজের চিন্তাধারার। ভোরের হালকা আলো যখন কুড়েঘরের ফাটল দিয়ে ভেতরে আসতে শুরু করল, তখন তার চোখ খুলল। প্রথম চিন্তা, দরবেশ। সে ঝট করে উঠে বসল। দৃষ্টি কুড়েঘরের সেই কোণার দিকে গেল যেখানে রাতে দরবেশ বসেছিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। পুরনো চাদরটি সুন্দর করে ভাঁজ করে রাখা ছিল, যেন কেউ অত্যন্ত যত্ন করে সেটি রেখেছে। তার বুক ধড়ফড় করে উঠল। চলে গেছেন কি? সে নিজেই বিড়বিড় করল। এক মুহূর্তের জন্য মনে ভয় এলো, কিছু নিয়ে যাননি তো, কোনো অঘটন ঘটেনি তো। সে দ্রুত উঠে কুড়েঘরের বাইরে বেরিয়ে এলো। সকালের বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তাতে রাতের মতো কাঁপুনি ছিল না। পদ্মার দিক থেকে আসা হালকা আর্দ্রতা এখন ভয় নয়, শান্তি দিচ্ছিল। আর তখনই সে থমকে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। কুড়েঘরের সামনের উঠোন, যা প্রতিদিন অগোছালো হয়ে থাকত, আজ পরিষ্কার ছিল। মাটি যেন কেউ হাত দিয়ে সমান করে দিয়েছে। শুকনো পাতাগুলো একপাশে জমা করে রাখা হয়েছে। সে 2 পা এগিয়ে দেখল, উনুনের পাশে কাঠগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা। জলের কলসিটা পুরোপুরি ভরা। সে নিচু হয়ে কলসিটি ছুল। ঠান্ডা জল। তার নিঃশ্বাস আটকে গেল। এই সব। তার ঠোঁট কাঁপতে লাগল। তার দৃষ্টি নিজের ঘরের ছোট মাজারটির ওপর পড়ল। মাজারের ঘণ্টাটি, যা মাসের পর মাস ধুলোয় ঢাকা পড়ে থাকত, আর চকচক করছিল। প্রদীপ জ্বলছিল। আর সবশেষে তার নজর পড়ল সেই ছবিটির ওপর, যেটির পাশ দিয়ে সে রোজ এড়িয়ে চলে যেত। তার পরলোকগত স্বামীর ছবি। ছবির সামনে তাজা ফুল রাখা ছিল। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে সেখানেই বসে পড়ল। কোনো কথা না বলে, কিছু না বুঝে, চোখ থেকে জল নিজে থেকেই ঝরতে লাগল। সে ছবির দিকে তাকালো এবং খুব ধীর গলায় বলল, তুমি দেখলে? কোনো উত্তর এলো না, কিন্তু সেই নিস্তব্ধতায় প্রথমবার তার ভয় লাগল না। প্রথমবার তার মনে হল যেন কেউ তার কুঁড়ে ঘর নয়, তার মন পরিষ্কার করে দিয়েছে। সে ধীরে ধীরে চোখের জল মুছল এবং মাজারের সামনে বসল। তার কানে আবার সেই শব্দ বাজতে লাগল, বেটি। সেই শব্দে কোনো প্রশ্ন ছিল না, কোনো সন্দেহ ছিল না, ছিল শুধু আপনত্ব। ইতিমধ্যে কানো পায়ের শব্দ শোনা গেল। সে চমকে দাঁড়িয়ে পড়ল। 2জন প্রতিবেশী মহিলাকে রাস্তা দিয়ে আসতে দেখা গেল। তাদের নজর সরাসরি কুঁড়েঘরের উপর পড়ল, তারপর উঠোনের ওপর, তারপর মাজারের ওপর। তাদের চোখে অবাক হওয়ার চিহ্ন ছিল। আরে, একজন ধীরে বলল, আজ তো ঘরটা বেশ সাজানো লাগছে। অন্যজন চোখ সরু করে দেখল, কাল রাতে কেউ এসেছিল নাকি? তার বুক ধক করে উঠল। সে কিছু বলতে পারল না। তার নীরবতা তাদের কাছে উত্তর হয়ে গেল। আচ্ছা, প্রথমজন ঠোঁট টিপে হাসল। আমরা তো শুনেছিলাম কোনো দরবেশ এসেছিল। এখন তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে মুখ খুলল, কিন্তু শব্দ বেরোল না। 2জন একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসি চেপে গেল। ঠিক আছে, দ্বিতীয়জন বলল, আমরা চলি। তারা 2জনে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় যে দৃষ্টিতে তাকালো, সেই দৃষ্টি তাকে বিদ্ধ করল। সে অনেকক্ষণ কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে রইল। বাতাস এখনও ঠান্ডা ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়তে লাগল। ভয়ের নয়, চিন্তার। গ্রামে কথা বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়, আর সে এই কথা জানত। দুপুর হতে না হতেই রাস্তা দিয়ে যাতায়াতকারীদের নজর তার কুঁড়েঘরের দিকে উঠতে লাগল। কেউ সরাসরি তাকাচ্ছিল না, কিন্তু প্রত্যেকেই দেখছিল। সে ভেতরে গিয়ে বসল, দরজা বন্ধ করে দিল। হৃদয়ে বারবার সেই একই প্রশ্ন, যদি সবাই জেনে যায়? সে চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল যে দরবেশ যাওয়ার সময় কিছুই বলেননি, না ধন্যবাদ, না অভিযোগ। শুধু চুপচাপ চলে গিয়েছিলেন, এবং তার পেছনে রেখে গিয়েছিলেন এমন এক সটাল যা সে বুঝতে পারছিল না। সন্ধ্যা হতে হতে অন্ধকার কুঁড়েঘরের বাইরে নেমে এলো, কিন্তু তার ভেতরে তখনও আলো জ্বলেনি। প্রদীপ জ্বলছিল ঠিকই, কিন্তু ঘরের ভেতরে আলো কম আর অস্থিরতা বেশি ছিল। সারাদিনের ফিসফিসানি এখন তার কানে শোরগোল হয়ে উঠেছিল। সে জানত গ্রামে কোনো কথা চাপা থাকে না, আর কথা যদি কোনো তরুণী বিধবার হয়, তবে তা আগুনের মতো ছড়ায়। রাতের খাবারের জন্য সে সামান্য একটু চাল চড়িয়েছিল, কিন্তু মন এতটাই ভারাক্রান্ত ছিল যে খিদেও পাচ্ছিল না। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, প্রতিটা শব্দে বুক ধড়ফড় করে উঠছিল। ইতিমধ্যে বাইরে শব্দ শোনা গেল, বেটি, ও বেটি। সে শিউরে উঠল। এই কণ্ঠস্বর গ্রামের এক বয়স্ক মহিলার। সে ধীরে ধীরে উঠল এবং দরজা আধ খোলা করল। বাইরে 3-4 জন মহিলা দাঁড়িয়েছিলেন।
সবার নজর সরাসরি তার মুখে। কাল রাতে একজন কথা শুরু করল, তোমার এখানে কেউ এসেছিল? সে মাথা নিচু করে নিল। তার নীরবতা আবারও উত্তর হয়ে গেল। দরবেশ ছিল না, দ্বিতীয়জন বলল। এখন তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। হ্যাঁ, সে খুব ধীরে বলল, শুধু এতটুকুই, কিন্তু সেটুকুই তাদের জন্য যথেষ্ট ছিল। একজন মহিলা বাঁকা হাসি দিয়ে বলল, আজকাল তো দরবেশরাও তরুণী বিধবাদের দরজা খুঁজে পেতে শুরু করেছে। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এমনটা নয়, সে প্রথমবারের মতো প্রতিবাদ করে উঠল। তিনি আমাকে বেটি বলেছিলেন। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো, তারপর হাসি, দাঁত কাটা চাপা হাসি। বেটি? একজন ভুরু তুলল। আরে বাহ, বড়ই নেক দরবেশ ছিল তবে তো। তার চোখে জল চলে এলো, কিন্তু তার কান্নায় কারও হৃদয় গড়ল না। ঠিক আছে, সবথেকে বয়স্ক মহিলা বললেন, আমরা তো শুধু জিজ্ঞাসা করতে এসেছিলাম। তারা ঘুরে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় যে কথাগুলো বাতাসে ছেড়ে গেলেন সেগুলো তার ভেতরে গেঁথে গেল। এখন এই কথা পঞ্চায়েত পর্যন্ত যাবে। দরজা বন্ধ করতেই তার পা ভেঙে এলো। সে মাটিতে বসে পড়ল, তার শরীর কাঁপছিল। পঞ্চায়েত, এই শব্দটি তার কাছে নতুন ছিল না। সে জানত পঞ্চায়েতের সত্য দেখা হয় না, চরিত্র দেখা হয়। আর তরুণী বিধবার চরিত্র সবসময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে। রাত গভীর হল, ঘুম ধারে কাছেও ছিল না। প্রতিবার যখন চোখ বন্ধ করছিল সে একই দৃশ্য দেখছিল। গ্রামের মানুষ আঙুল তুলছে, ঘৃণা ভরা দৃষ্টি, আর সে একা। সকালে যখন আলো ফুটল তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু আজ তাকে বাইরে বেরোতেই হতো। জল ভরার জন্য তাকে পদ্মা পর্যন্ত যেতেই হবে। কলসি নিয়ে সে রাস্তায় চলল। পথে যার সাথেই চোখাচোখি হচ্ছিল সেই চোখ সাথে সাথে নিচু হয়ে যাচ্ছিল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু সব কিছুই বুঝিয়ে দিচ্ছিল। কলসিতে জল ভরার সময় তার হাত কাঁপছিল। পেছন থেকে কিছু পুরুষের আওয়াজ এলো, কাল রাতের ব্যাপারটা শুনেছিস? হ্যাঁ, বড়ই অদ্ভুত। সে জলভরা কলসি দ্রুত মাথায় তুলল এবং পেছন ফিরে না তাকিয়েই ফিরে এলো। কুঁড়েঘরের ভেতর সে দরজা বন্ধ করল এবং দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাস দ্রুত বইছিল। আমি কি ভুল করেছি? সে নিজেকেই জিজ্ঞাসা করল। কাউকে ক্ষুধার্ত এবং নিরাশ্রয় দেখে দরজা খুলে দেওয়া কবে থেকে পাপ হয়ে গেল? কিন্তু প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাচ্ছিল না। দুপুর হতে না হতেই তার দরজায় একটি ছেলে এলো। বোন, সে চোখ না মিলিয়েই বলল, আজ সন্ধ্যায় পঞ্চায়েত বসছে। তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমাকে ডেকেছে? ছেলেটি মাথা নিচু করে চলে গেল। সে ঠায় দাঁড়িয়ে রইল। পঞ্চায়েতের মানে ছিল নিজেকে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া। সন্ধে নামতে লাগল। গ্রামের মাঝখানে বটগাছের নিচে মানুষজন জমা হতে লাগল। সে দূর থেকে দেখছিল। কেউ তাকে ডাকতে আসেনি, কিন্তু সবার নজর ছিল সেই কুঁড়েঘরের দিকেই। সে ধীরে ধীরে ভিড়ের মাঝে পৌঁছল। সবাই চুপ হয়ে গেল। সে মাথা নিচু করল এবং একপাশে দাঁড়িয়ে রইল। পঞ্চায়েতের মুরব্বী গম্ভীর কণ্ঠে বললেন, কাল রাতে তোমার ঘরে দরবেশ ছিল? সে চুপ করে রইল। বলো। কণ্ঠস্বর কঠোর হল। হ্যাঁ, সে খুব ধীরে বলল। ভিড়ের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেন ছিল? কেউ একজন জিজ্ঞাসা করল। সে মুখ খুলল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। তার মনে পড়ল সেই কথাটি, বেটি। তার চোখ ভরে এলো। সে কাঁপা গলায় বলল, আমাকে বেটি বলেছিলেন? ভিড়ের মধ্যে এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর নানা রকম কথা। বললেই কি হয়? বেটি বলে কি সব পাপ ধুয়ে যায়? তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল। ঠিক তখনই ভিড়ের পেছনে শোরগোল শুরু হল। মানুষজন পথ ছেড়ে দিল। একটি পরিচিত চেহারা ধীরে ধীরে এগিয়ে এলো। সেই একই ছেঁড়া কাপড়, সেই একই শান্ত চোখ। দরবেশ। তিনি কোনো কথা না বলে সবার সামনে এসে দাঁড়ালেন। পুরো গ্রাম থমকে গেল। পুরো গ্রাম এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। যেখানে এতক্ষণ আওয়াজ, প্রশ্ন আর অভিযোগ প্রতিধ্বনিত হচ্ছিল, সেখানে এখন শুধু মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দরবেশ ধীরে ধীরে এগিয়ে এলেন। না কোনো তাড়াহুড়ো, না কোনো ভয়। ছেঁড়া কাপড়, ক্লান্ত শরীর, কিন্তু চোখে সেই একই শান্তি। যেন এই ভিড়ের ওপর তার কোনো অভিযোগই নেই। পঞ্চায়েতের মুরব্বী একটু সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমিই এখানে ছিলে কাল রাতে?
দরবেশ মাথা নিচু করে বললেন, হ্যাঁ, শুধু এতটুকুই। ভিড়ের মধ্যে আবার ফিসফিসানি শুরু হল। পেছন থেকে কেউ বলল, কেন ছিলে? দরবেশ চোখ তুলে তাকালেন। সেই দৃষ্টি সরাসরি সেই তরুণী বিধবা মহিলার উপর গিয়ে স্থির হল, যে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, কারণ সেই রাতে আমার একজন মানুষের প্রয়োজন ছিল। এই জবাব কেউ বুঝতে পারল না। মানুষ? একজন লোক বিদ্রুপ করে জিজ্ঞাসা করল, এখানে তো সবাই মানুষই। দরবেশ তার দিকে তাকালেন। না, তিনি খুব পরিমিত শব্দে বললেন, এখানে অনেক লোক আছে, কিন্তু মানুষ কম আছে। ভিড়ের মধ্যে কানাকানি বেড়ে গেল। পঞ্চায়েতের মুরব্বি হাত তুলে সবাইকে চুপ করালেন। তুমি জানো? তিনি কঠোর স্বরে বললেন, লোকে কি বলাবলি করছে? দরবেশ দ্বিধায় বললেন, জানি। তবুও তুমি এলে? হ্যাঁ। কেন? এবার দরবেশ একটু থেমে বললেন, কারণ আমি যদি না আসতাম তবে সত্য কোনোদিন সামনে আসত না। এখন সবার নজর তার ওপর স্থির হল। তিনি কয়েক পা এগিয়ে গেলেন এবং প্রথমবারের মতো সবার সামনে সেই মহিলার দিকে ইশারা করলেন, যাকে আপনারা সবাই শুধু তরুণী বিধবা বলেন। দরবেশ বললেন, আমি তাকে শুধুমাত্র বেটি বলেছি। ভিড়ের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আর বেটি বলা? দরবেশ কথা চালিয়ে গেলেন, কবে থেকে গুনাহ হয়ে গেল? কারো কাছে উত্তর ছিল না। একজন লোক সাহস করে বলল, বললে কি হয়, রাতে একজন মহিলার ঘরে থাকা ঠিক নয়। দরবেশ তার দিকে তাকালেন। যদি সেই মহিলা তরুণী না হতো? তিনি প্রশ্ন করলেন, তবে কি আপনি এই কথাই বলতেন? লোকটি চুপ হয়ে গেল। দরবেশ এগিয়ে বললেন, যদি সে সুন্দরী না হতো তবে কি পঞ্চায়েত বসত? এখন আর কেউ কিছু বলল না। দরবেশের কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু প্রতিটি শব্দ ভিড়ের ভেতরে গেঁথে যাচ্ছিল। আপনারা কেউ তার ঘরের দেয়াল দেখেননি, দরবেশ বললেন। আপনারা তার রাতগুলো দেখেননি, আপনারা শুধু নিজেদের নজর দেখেছেন। তিনি একটু থামলেন, তারপর বললেন, আমি সেই রাতে তার থেকে কিছু নিইনি, আমি তাকে কিছু দিয়েছি। সম্মান। সেই তরুণী বিধবা কেঁদে ফেলল। সে মাথা তুলল এবং প্রথমবারের মতো সরাসরি মানুষের দিকে তাকাল। তার চোখে ভয় ছিল না, ছিল ক্লান্তি আর সত্য। আমি দরজা খুলেছিলাম, সে খুব ধীরে বলল, কারণ কেউ আমাকে বেটি বলেছিল। যদি এটাই ভুল হয়, তার কণ্ঠস্বর কেঁপে উঠল, তবে আমি এই ভুল বারবার করব। ভিড়ের মধ্যে অনেকে মাথা নিচু করতে লাগল। কেউ কেউ তখনও কঠোর ছিল। পঞ্চায়েতের মুরব্বি অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি কে? তিনি দরবেশকে জিজ্ঞাসা করলেন। দরবেশ হালকা একটা নিঃশ্বাস নিলেন। এক সময় তিনি বললেন, আমিও এই গ্রামেরই ছিলাম। এটা শুনেই কিছু বয়স্ক লোক চমকে উঠলেন। অনেক বছর আগে, দরবেশ বলতে লাগলেন, আমারও একটা মেয়ে ছিল। আর একদিন তার কণ্ঠস্বর প্রথমবারের মতো কিছুটা ভারী হল। সমাজের কুদৃষ্টি তার ওপর পড়েছিল। আমি তাকে বাঁচাতে পারিনি। সেই দিন আমি ঘর ছেড়েছিলাম। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। সেই থেকে, দরবেশ বললেন, আমি ঘুরে বেড়াচ্ছি। আর সেই দিন থেকে আমি প্রতিটি মহিলার মধ্যে নিজের মেয়েকে খুঁজি। তিনি সেই তরুণী বিধবার দিকে তাকালেন। সে আমাকে রাতে আশ্রয় দিয়েছে, দরবেশ বললেন, আর আমি তাকে মানুষ হওয়ার আশ্রয় দিয়েছি। ভিড়ের মধ্যে অনেকের চোখ ভিজে গিয়েছিল। কিন্তু প্রশ্ন তখনও শেষ হয়নি। পঞ্চায়েতের মুরব্বি গম্ভীর স্বরে বললেন, আজ তুমি অনেক কিছু বলে দিয়েছ। এখন সিদ্ধান্ত ভেবেচিন্তে কাল সকালে দেওয়া হবে। কথা বলে তিনি সভা স্থগিত করার ইশারা করলেন। মানুষজন ধীরে ধীরে এদিক ওদিক হতে লাগল, কিন্তু পরিবেশ আগের মতো ছিল না। যাওয়ার সময় অনেকেই সেই মহিলাকে এক আলাদা নজরে দেখছিল, কেউ সহমর্মিতা দিয়ে, কেউ লজ্জায়। সে সেখানেই দাঁড়িয়ে রইল। তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। দরবেশ তার দিকে তাকালেন এবং খুব ধীর গলায় বললেন, ভয় পেরো না বেটি, শুধু এতটুকুই। তারপর তিনি ভিড়ের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেলেন। সে তাকে চলে যেতে দেখল। প্রথমবারের মতো তার হৃদয়ে ভয়ের সাথে সাথে এক অদ্ভুত শক্তিও ছিল। কিন্তু তবুও সেই রাতে বিধবা মহিলার কুড়ে ঘরে ঘুম এল না। প্রদীপ জ্বলছিল, কিন্তু তার শিখা বারবার কেঁপে উঠছিল, যেন পরের দিনের ভয় সেই আলো পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কারণ পঞ্চায়েতের মুরব্বির কথা বারবার বাজছিল, সিদ্ধান্ত কাল সকালে হবে। আর এই বাক্যটি তার হৃদয়ে পাথরের মতো চেপেছিল। সে জানত কাল সকালে তার জীবন কোনো নতুন নাম পেতে পারে, হয় সম্মান, নয়তো আরও একবার অপমান। পরদিন সকালে পদ্মার বাতাসের সাথে সূর্য উঠল।
কিন্তু তার আলো আজ খুব একটা উজ্জ্বল মনে হচ্ছিল না। সে চুপচাপ তৈরি হল, পরিষ্কার শাড়ি পরল, চুল বাঁধল এবং কুঁড়েঘরের বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। গ্রাম আগেই জেগে উঠেছিল, মানুষজন জমা হচ্ছিল, কেউ জোরে কথা বলছিল না, কিন্তু প্রত্যেকেই জানত আজ কি হতে চলেছে। বটগাছের নিচে পঞ্চায়েত আবার বসল। মুরব্বীরা আগের মতোই ছিলেন, আর কিছু মুখ ছিল যারা কাল প্রশ্ন তুলছিল। সে ভিড়ের মধ্যে পৌঁছাল। আজ তার পা কাঁপছিল না। পঞ্চায়েতের মুরব্বী কিছুক্ষণ সবাইকে দেখলেন। তার দৃষ্টি সবার মুখে ঘুরছিল, যেন তিনি মানুষের চেহারার সাথে সাথে তাদের চিন্তাও পড়ছেন। তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কাল যে কথাটি উঠেছিল, যা পুরো গ্রামকে অস্থির করেছিল এবং অনেক হৃদয়ে সন্দেহ সৃষ্টি করেছিল, সেই বিষয়ে আজ এখানে প্রকাশ্যে সিদ্ধান্ত শোনানো হবে। পুরো পঞ্চায়েতে নিস্তব্ধতা নেমে এলো। কেউ নড়ল না, কেউ কথা বলল না। মুরব্বী বলতে লাগলেন, এই মেয়েটি অন্য কোনো গ্রামে জন্মেছিল, কিন্তু এখানে এসে এই মাটির মেয়ে হয়েছে। এটাই তার ঘর, এটাই তার জীবন। আর আজ সে এখানে একাই থাকছে। সে কারো অধিকার ছিনিয়ে নেয়নি, কারো ক্ষতি করেনি, কারো সম্মান বা জীবনে কোনো আঁচ আসতে দেয়নি। সে শুধু একজন ক্লান্ত, ক্ষুধার্ত এবং নিরাশ্রয় মানুষকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছে। ভিড়ের মধ্যে গুঞ্জন হল, কিছু মুখ কঠোর হয়ে রইল। তখনই এক লোক বলল, কিন্তু লোকে কি বলবে? তার কথায় সম্মান হারানোর ভয় ছিল। মুরব্বী তার দিকে তাকালেন, রাগ নয়, করুণার দৃষ্টিতে। যদি প্রতিটি সিদ্ধান্ত লোকে কি বলবে ভেবে হয়, তিনি বললেন, তবে সত্য কোনোদিন বাঁচবে না। আর যেখানে সত্য বাঁচে না, সেখানে মানুষও বাঁচে না। অনেকে মাথা নিচু করল, কারো চোখে লজ্জা ছিল, কারো চোখে অনুশোচনা। মুরব্বী বললেন, কাল যে দরবেশ এখানে এসেছিল, সে কোনো অপরাধ করেনি, আর এই মেয়েটিও করেনি। পঞ্চায়েত পরিষ্কার ভাষায় বলছে, এই মহিলার সাথে কোনো অন্যায় হয়নি। আর আজ থেকে, তিনি একটু থামলেন, এই গ্রামে কোনো বিধবাকে সন্দেহের চোখে দেখা হবে না, কারণ সন্দেহ সমাজকে নোংরা করে এবং মানবতাকে মেরে ফেলে। ভিড় থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোল, যেন কোনো বোঝা নেমে গেল। সেই তরুণী বিধবা সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল, ভয়ের নয়, স্বস্তি আর সম্মানের। মুরব্বী শেষ কথাটি বললেন, যে সমাজে নারীকে ভয় পেয়ে বাঁচতে হয়, সেই সমাজ কোনো দিন শক্তিশালী হতে পারে না। এটুকু বলে তিনি পঞ্চায়েত সমাপ্ত ঘোষণা করলেন। মানুষজন চুপচাপ নিজে নিজের পথে চলতে লাগল। না কোনো তালি বাজল, না কোনো স্লোগান হলো। কিন্তু অনেক কিছুই বদলে গিয়েছিল। সে নিজের কুঁড়ে ঘরের দিকে ফিরছিল। পথে এক বৃদ্ধা থামলেন, যিনি আগে চোখ এড়িয়ে চলতেন। আজ তিনি বললেন, বেটি, আজ তুমি ঠিক করেছ। এই শব্দটি তার কাছে পুরো পঞ্চায়েতের সিদ্ধান্তের চেয়েও বড় ছিল। দুপুর নাগাদ কিছু মহিলা তার কুঁড়েঘরের পাশে এসে বসলেন। হাসি ছিল না, কিন্তু আপনত্ব ছিল। প্রথমবারের মতো সে নিজেকে আঁকা মনে করছিল না। দরবেশকে কোথাও দেখা গেল না। কেউ বলল তিনি পদ্মার তীরে গেছেন, কেউ বলল অনেক দূরে চলে গেছেন। কিন্তু সে জানত, কিছু মানুষ থামতে আসে না, তারা শুধু চিন্তার জগৎকে জাগিয়ে দিতে আসে। সন্ধ্যায় সে সেই দরজার মুখে বসল যেখানে সব কিছু শুরু হয়েছিল। বাতাস একই ছিল, আকাশ একই ছিল, কিন্তু সে সেই একই জন ছিল না। সে নিজেকে বলল, যদি সেই রাতে আমি দরজা বন্ধ করে দিতাম, তবে আজ আমার ভয় জিতে যেত। এক রাতের আশ্রয় শুধু একজন দরবেশ পাননি, সেই রাতে মানবতা আশ্রয় পেয়েছিল। বন্ধুরা, এই কাহিনীর সবথেকে বড় শিক্ষা এটাই যে মানুষের আসল চরিত্র তার পোশাক, পদমর্যাদা বা সমাজের মতামত দিয়ে নয়, বরং তার ব্যবহার এবং নিয়ত বা উদ্দেশ্য দিয়ে চেনা যায়। একজন তরুণী বিধবাকে সন্দেহের চোখে দেখা সহজ, কিন্তু তাকে বেটি বলে সম্মান দেওয়া সাহস এবং মানবতা দাবি করে। কখনো কখনো সমাজের সবথেকে বড় ব্যাধি মানুষ নয়, মানুষের ভয়, লোকে কি বলবে। এবার নিজেকে প্রশ্ন করুন, যদি সেই রাতে আপনি তার জায়গায় হতেন, তবে কি আপনি ভয়ের কাছে নতি স্বীকার করতেন, নাকি মানবতার জন্য দরজা খুলে দিতেন? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।